আবারও রক্তাক্ত হয়েছে পাহাড়। দীর্ঘ সময় ধরে চলছে একটি ভাতৃঘাতী সংঘাত। গত 15 মাসে নিহত হয়েছেন 50 জনেরও বেশি। সেই সংখ্যাটি প্রায় 58 জনের মতো। এবং ঠিক গতকালই যে ঘটনাটি ঘটেছে সেটি আবারও শঙ্কিত করেছে সাধারণ মানুষকে, পাহাড়ে যারা বাস করেন, পাহাড়ি বাঙালি সবাইকে। আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে আছেন চট্টগ্রাম থেকে দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাস, এবং রাঙামাটি থেকে আমরা আমাদের সহকর্মী এনভিল চাকমার সাথে কথা বলার চেষ্টা করে নেব। শুকলাল দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। গতকাল যে ঘটনাটি ঘটে গেল উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, একেবারেই অতর্কিত একটি হামলায় দেখা গেল যে 6 জন গতকালই মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেক বেশি। এবং যারা মারা গেছেন তাদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম রয়েছেন, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মকর্তাও রয়েছেন। এই বিষয়টি কি, এই যে দীর্ঘদিন ধরে যেটি বলছি 2017 ডিসেম্বর থেকে আবারও যে দীর্ঘ ভাতৃঘাতী সংঘাত, বিশেষ করে ইউপিডিএফ ভেঙে যাওয়ার পরে যেটি আবারও শুরু হয়েছে, সেটিরই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি শুধুমাত্র গতকালের এই নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে? আপনার মতামতটি জানতে চাই শুরুতে। আপনি শুরুতে বলেছেন যে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, বান্দরবানের মধ্যে ইতিমধ্যে আমাদের পাহাড়ি যে সংগঠনগুলো আছে সেগুলো তো প্রতিনিয়ত আপনি দেখবেন অহরহ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা নির্বাচনকে কেন্দ্র করে ঘটলো। এটা কিন্তু ধারাবাহিকতা দীর্ঘদিনের। এই যে পাহাড়ি আমাদের যে সংগঠনগুলো আছে তাদের মধ্যে সংঘাতপূর্ণ পরিবেশ, তাদের মধ্যে দ্বন্দ্ব, এইগুলোকে বারবার সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। আমাদের গতকালকে যে নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে যে ব্রাশ ফায়ারে 7 জন নিহত হয়েছে, একই সাথে আহত হয়েছে প্রায় আরও 26 জনের মতো। এখানে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আমাদের এখানে চট্টগ্রামে আনা হয়েছে 11 জনকে, এবং এখানে বাগাইছড়িতে হাসপাতালে রাখা হয়েছে অনেকজনকে। যে ঘটনাটা আপনি শুরুতে বললেন, এখানে জেএসএস এবং ইউপিডিএফ এর মধ্যে দীর্ঘদিনের যে সংঘাত, তার ধারাবাহিকতায় বারবার এই ঘটনাগুলো ঘটছে, সহিংস ঘটনাগুলো। কিন্তু গতকালের ঘটনাটা আমাদের নির্বাচনী পরিবেশকে একেবারে সারা বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সহিংস ঘটনা ঘটে গেছে। এটা আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা দুর্বলতাও ছিল। যদি আইনশৃঙ্খলা বাহিনী, যেহেতু এটা একেবারে দুর্গম এলাকা, এখানে তাদের নির্বাচনী কর্মকর্তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী থাকা দরকার। এটা আপনি জানেন, এখানে সাজেক উপজেলা, সাজেক যে ইউনিয়ন, সেখানে একেবারে দুর্গম পাহাড়ি এলাকা। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া কোনো কাজ এখানে করা যায় না। ইতিপূর্বে নানিয়ারচর, বাগাইছড়ি, আপনার সাজেকে অসংখ্য ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এই পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে যে বৈরীপূর্ণ তাদের যে আচরণ সম্পর্ক, সেটার কারণে প্রতিনিয়ত সহিংস ঘটনা ঘটছে। গতকালের এটাও নির্বাচনকে কেন্দ্র করে ঘটলো। তাদের মধ্যে যে আধিপত্য বিস্তার এবং কর্তৃত্বের যে লড়াই, সেটার কারণে এই ঘটনাটা ঘটেছে। আপনাকে ধন্যবাদ শুকলাল দাস। আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। এবং এর কি কোনো শেষ নেই? এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম পাহাড়িদের মাঝেই নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে, তাকে নিয়ন্ত্রণ কিংবা তার ইতি কীভাবে ঘটতে পারে সেই বিষয় নিয়ে আরও আলোচনা করব। তবে এই মুহূর্তে এনভিল চাকমা আমাদের সাথে আছেন রাঙামাটি থেকে, তার সাথে কথা বলে নিতে চাই। এনভিল, আমাদেরকে একটু জানাবেন যে রাঙামাটির আজকের পরিস্থিতি কি? কালকে বাঘাইছড়িতে যে ঘটনাটি ঘটে গেছে, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবশেষ কি কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাই আগে আপনার কাছে। ধন্যবাদ শোভনারে। সেটা হচ্ছে রাঙামাটির বাঘাছড়ির পরিস্থিতি এখন মোটামুটি সম্পূর্ণ বিরাজ করছে আর কি। মানে এখানে মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। এখানে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে মানে দোকানপাট বন্ধ, তারপর বাজার বন্ধ, মানুষজনের আনাগোনা কম রাস্তায়। মূলত মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে হয়তো এরকম যে এতগুলো মানুষ যে একসাথে মানে প্রাণ ঝরে পড়েছে, এটাগুলো মানে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আরো এরকম হতে পারে কি না, এরকম মানে তাদের মধ্যে একটা আতঙ্কি বিরাজ করছে। মানে আজকে দেখা গেছে যে শুধু অফিসগামী মানুষ ছাড়া আর অন্য কেউ তেমন বের হয়নি ঘর থেকে। প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য তেমন তারা দোকানে বা বাজারে যায়নি। তো মূলত এরকম এভাবে
মূলত দিনটা চলে যাচ্ছে বাঘাছড়ি। আর আজকে এখানে বিভাগীয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি মহোদয় এবং রাঙ্গামাটি পুলিশ সুপার, রাঙ্গামাটি ডেপুটি কমিশনার মহোদয়, জেলা প্রশাসক এখানে এসেছেন এবং এখানে বিশেষ একটি আইন শৃঙ্খলা মিটিং করেছেন। সেখানে তারা বলেছেন যে তারা যে ঘটনাটি হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং যেন এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, তারা সেই জন্য তারা সেরকম পদক্ষেপ নেবেন বলে তারা সেই আইন শৃঙ্খলা মিটিং এ তারা আশাটা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে গতকালকের ঘটনায় যারা জড়িত থাকুন না কেন তারা তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে তারা মনে করছেন এবং তারা এটাও বলেছেন যে যারা সেই ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরার জন্য শীঘ্র শিরোনি অভিযান শুরু হবে বলে জেলা প্রশাসক তিনি জানিয়েছেন। এছাড়া মোটামুটি বলা যায় যে পরিবেশটা খুব ইয়েতে আছে, মানে আতঙ্কের মধ্যে মানুষ আছে। আর ডিসি মহোদয় বলেছেন যে যারা নিহত হয়েছেন সে পরিবারকে তিনি অনেক সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং নিহত 7 পরিবারকে তিনি 20,000 টাকা করে দিয়েছেন এবং আহত 24 পরিবারকে তিনি 10,000 করে টাকা দিয়েছেন এবং সরকারি যে কোনো সাহায্য তিনি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার তিনি আশ্বাস দিয়েছেন। মূলত এটি ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। তখন জানতে চাইবো যে কারা এর জন্য দায়ী সেই সম্পর্কে কোনো ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পেরেছে কিনা সেই সম্পর্কে জানবো। ধন্যবাদ। এনভিল চাকমার কাছ থেকে আমরা জানছিলাম রাঙামাটিতে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটির সবশেষ তথ্য। আমরা আজকে কথা বলছি পাহাড় আবারও রক্তাক্ত হয়ে উঠেছে গতকালের যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দৈনিক আজাদির সিনিয়র রিপোর্টার শুক্লাল দাস আছেন। আমরা একটি বিরতি পরে ফিরে এসে তার সাথে কথা বলবো এবং চেষ্টা করব খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলবার। নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি পর আবারও আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমরা আলোচনা করছি পাহাড় যে আবারও রক্তাক্ত হয়েছে গতকাল, সেটি হয়তো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু এর ধারাবাহিকতা দীর্ঘ। সে বিষয় নিয়ে কথা বলছি। চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন দৈনিক আজাদির সিনিয়র রিপোর্টার শুক্লাল দাস। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। এই পর্বে এসে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে দুজনের সাথে। খাগড়াছড়ি থেকে সাংবাদিক এবং সুজনের যুগ্ম সম্পাদক প্রদীপ চৌধুরী আমাদের সাথে যুক্ত হবেন এবং বান্দরবানে আমাদের সহকর্মী সৈকত দাসের সাথে কথা বলবো। শুরুতে প্রদীপ চৌধুরীর সাথে কথা বলতে চাই। প্রদীপ চৌধুরী আছেন নিশ্চয়ই আমার সাথে। এই যে দীর্ঘ সময় ধরে পাহাড়ি কয়েকটি সংগঠন তাদের নিজস্ব আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই পাহাড় রক্তাক্ত হচ্ছে, বিশেষ করে খাগড়াছড়ি এবং রাঙামাটিতেই এই ধরনের ঘটনাগুলো আমরা দেখছি। ভাতৃঘাতী যে সংঘর্ষ গতকালের যে বিষয়টি ঘটে গেল রাঙামাটিতে, যদিও বান্দরবানের মধ্যে ঘটনাটি ঘটেছে বাঘাইছড়িতে, এই যে আইন শৃঙ্খলার এত কড়াকড়ি বিশেষ করে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, তারপরে এরকম ঘটনা কিভাবে ঘটলো? সেটি কি আসলে এক ধরনের গাফিলতি, নাকি পরিস্থিতি আসলে এতটাই মানে খারাপ অবস্থায় পৌঁছেছে? এখানে মূলত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে আসলে সব ধরনের নিরাপত্তাই নেওয়া হয়েছে। এটা উপজেলা নির্বাচনের সাথে কতটা সম্পৃক্ত বা কতটা সম্পৃক্ত না, বিষয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই একমাত্র আসলে এটার একটা প্রকৃত সমাধান দিতে পারবেন। আমাদের ব্যক্তিগত অবজারভেশন থেকে যদি বলি, যে একজন নাগরিক হিসেবে যদি বলি, যে 2017 সালের 15 নভেম্বর যে যারা পার্বত্য চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন, পার্বত্য চট্টগ্রাম নতুন সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, যেটির নেতৃত্বে হচ্ছেন প্রসিদ্ধ বিকাশ কিসা, যারা দীর্ঘদিন ধরে পুনঃস্বার্থ শাসনের কথা বলে আসছিলেন, তাদেরই একটি অংশ 2017 সালের 15 নভেম্বর তারা ইউপিডিএফ গণতান্ত্রিক নাম নিয়ে পৃথক আর একটা সংগঠন গড়ে তোলেন। এখানে একটা পরিষ্কার ব্যাপার যে এর আগে থেকে জনসংহতি সমিতি একটি সংগঠন ছিল, 111-এর সময় তারা দ্বিধা বিভক্ত হয়েছেন। এরপরে অনেকদিন পরে সে 2017 সালের 15 নভেম্বর ইউপিডিএফ দ্বিধা বিভক্ত হলো। মানে এখানে দ্বিধা বিভক্তির ব্যাপারটা হচ্ছে যে কে শক্তিশালী না সেটা মাপার খুব বেশি সুযোগ নেই, কিন্তু এটা সত্য যে তাদের সবার কাছে, সবকটি দলের কাছেই অবৈধ অস্ত্র রয়েছে এবং এইসব অবৈধ অস্ত্রের যদি বলি যে প্রকৃতি,
যে সমস্ত কোনগুলো হয়েছে সেখানে আসলে মানে ক্ষুদ্রাস্ত্র ব্যবহার হয়েছে খুবই কম। আপনি দিনে দুপুরে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করতেছেন, আপনি ভারী অস্ত্র ব্যবহার করতেছেন। গতকালকের ঘটনা যদি বলে যে মানে উপজেলা নির্বাচনের সময়ে এত মানে নির্বিঘ্ন একটা নিরাপত্তার পরিবেশের মধ্য দিয়েও মানে তারা একটা সশস্ত্র হামলা চালিয়েছেন, যেখানে 7টি মানুষের জীবন বিপন্ন হয়েছে। এটা একটা জঘন্যতম হত্যাকাণ্ড। এর আগেও জন্যই প্রদীপ চৌধুরী আবার প্রশ্নটি সেই জন্যই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই পার্বত্য অঞ্চলগুলোতে সেনাবাহিনী পর্যন্ত ছিলেন, তারপরও তারা এতখানি সাহস পেলেন কি করে যে একদম প্রকাশ্যে এসে যারা এই নির্বাচনের সাথে যুক্ত সেই কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে হত্যা করার এই সাহসটি কি করে পেলেন? এখানে কি মানে কোনো গাফিলতি ছিল কিনা, নাকি পরিস্থিতিটাই এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে? তাতে আসলে জনবসতি খুবই কম এবং এই বিস্তীর্ণ পাহাড়ি পথটা এত সরফিল এবং এত বন্ধু, এটা যদিও হয়তো মানে পর্যটকদের জন্য বা অনেকের জন্য আকর্ষণীয়, অনেকে যান, কিন্তু আসলে ওই সড়কের নিরাপত্তা বিধান করাটা প্রশাসনের পক্ষে আসলে খুবই টাফ। তার কারণটা হচ্ছে যে যেহেতু ওখানে লোক বসতি নেই, আর বেশিরভাগ অঞ্চলে হচ্ছে আপনার আসলে মানে অনেক বেশি পাহাড়, এটা বেশিরভাগ একটা সংরক্ষিত বন, মানে সংরক্ষিত বনের মাঝ দিয়ে রাস্তা গেছে, রাস্তা যাওয়ার পর পর্যটন হয়েছে, এখন মানুষজনের যাতায়াত বেড়েছে। কিন্তু এরকম একটা জায়গায় এমনটা ঘটনা কিন্তু আগেও হয়েছে। সাদিকে এর আগে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে আপনার প্রায়শই সাজেক সড়কে আসলে খুনোখুনি না হলেও নানা ধরনের প্রতিবন্ধকতা, চাঁদাবাজি এগুলো অনেকদিন ধরে হয়ে আসছিল। তো সেক্ষেত্রে আসলে প্রশাসনের জায়গা থেকে প্রশাসন আরো বেশি দক্ষ হতে পারতেন, মানে আরো বেশি তৎপর হলে হয়তো চেষ্টা করা যেত এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কমানোর কিংবা থামানোর। আপনাকে ধন্যবাদ প্রদীপ চৌধুরী আপনার বক্তব্য এবং মতামতের জন্য। আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। শুক্লাল দাস আছেন। শুক্লাল দাস, আপনি বলছিলেন মানে প্রেক্ষাপটটি আপনি বর্ণনা করছিলেন এর আগের পর্বে আলোচনার। জানতে চাই যে আসলে এই নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, ইউপিডিএফ গণতান্ত্রিক কিংবা সংহতি সমিতি, এমএন লার্মা গ্রুপ, এই যে আধিপত্যবাদ, এটির কি কোনো মানে সুরাহা আদৌ সম্ভব? না, এটা সম্ভব। আমরা ইতিমধ্যে কিন্তু সাম্প্রতিক সময়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো সবচেয়ে বেশি দেখছি। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল এর মধ্যে দীর্ঘ যে একটা গ্যাপ ছিল, এর মধ্যে কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো কিছুটা কমে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে 2017 সাল এর পর থেকে আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে প্রতিনিয়ত কিছুদিন পর পর আমরা দেখি যে দুর্গম এলাকাগুলোতে এই আমাদের যে পাহাড়ি সংগঠনগুলো জেএসএস, যেটা 2টা গ্রুপ হয়ে গেছে, তারপর ইউপিডিএফ, এরা 2টা গ্রুপ হয়ে গেছে, পাহাড়ি ছাত্র পরিষদ নামে একটি সংগঠন, এরকম আরও অসংখ্য সংগঠন আছে যেগুলো নিজেদের আধিপত্য বিস্তার এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সরকারের যে উন্নয়ন অগ্রযাত্রা, এলাকার যে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সম্প্রীতিবোধ, সেটাকে তারা নষ্ট করার জন্য এবং এখানে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার জন্য তারা এই সন্ত্রাসী গ্রুপগুলো একদিকে তাদের আধিপত্যকে তারা যেমন ধরে রাখতে চায়, তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে তারা নস্যাৎ করতে চায়। এটার মধ্যে দিয়ে তারা সরকারকে একটা প্রেসারে রাখতে চায় যে তাদের যে শান্তি চুক্তির যে সবগুলো দফা, তারা বিভিন্ন সময় বলে আসছেন যে তাদের শান্তি চুক্তির যে, তার মানে বলছেন যে এইখানে আসলে শান্তি চুক্তির চেয়েও বড় বিষয় হচ্ছে নিজেদের মধ্যে আধিপত্যবাদ এবং একই সাথে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগও প্রায়শই শোনা যায়। সেখানে সরকারকে বোধহয় আরও বেশি তৎপর হতে হবে। অসংখ্য ধন্যবাদ শুক্লাল দাস। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। বান্দরবান থেকে আমাদের সহকর্মী সৈকত দাসের কাছ থেকে কিছু জেনে নেব যে বান্দরবানের পরিস্থিতি আজকে সৈকত আমাদেরকে জানাবেন। রাঙামাটিতে খুবই থমথমে পরিবেশ, সেটি এনভিল চাকমা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। বান্দরবানের সাধারণ মানুষের জনজীবনের কি পরিস্থিতি? বান্দরবান জেলার 7 উপজেলার মধ্যে 6 উপজেলায় এবার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হন। এবারের নির্বাচনের চেয়ারম্যান পদে 17 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 19 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বান্দরবানের 7 উপজেলায় সব পদের নির্বাচন হলেও ভোটের উপস্থিতি ছিল কম, তবে বড় কোনো গোলযোগ দেখা যায়নি। ভোট ছিল অনেকটাই শান্তিপূর্ণ, ভোটটা ছিল অনেকটাই শান্তিপূর্ণ। আমরাও আশাবাদী হতে চাই যে শান্তিপূর্ণ পরিবেশ অন্তত বান্দরবানে বজায় থাকে, অন্য জায়গাতেও শান্তি
চলে আসুক। অসংখ্য ধন্যবাদ সৈকত দাস, ধন্যবাদ জানাতে চাই শুক্লাল দাসকে, প্রদীপ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকে এই ছিল আমাদের আয়োজনে। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।